তোমাদের সবাইকে গুড ইভিনিং এবং তোমাদের ইউটিউব লার্নিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন দেখো কয়েকটা ডুয়েজ ডাইরেক্টেড নিয়ে আলোচনা করা হচ্ছে। নাম্বার 1, লিসেন ড্যাশ মি, ব্র্যাকেটে ডিরেকশন আছে ইউজ অ্যান আর্টিকেল অর প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলা আছে ডিরেকশন, যে শূন্যস্থানের মধ্যে একটা আর্টিকেল বা প্রিপোজিশন ব্যবহার করো। তাহলে আমরা কি জানি, লিসেনের পর টু প্রিপোজিশন বসে, লিসেন টু মি, তাহলে এই শূন্যস্থানে কি বসবে, টু বসবে, লিসেন টু মি, এখানে টু বসবে। নেক্সট 2 নাম্বার, সি ওয়াকড উইথ হার হেড ডাউন। সি ওয়াকড উইথ হার হেড ডাউন কি বলা আছে, আন্ডারলাইন দ্য ফ্রেজটাতে আন্ডারলাইন করতে বলা আছে। তাহলে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে উইথ হার হেড ডাউন, এটা একটা ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে তাই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কথাটা তোমরা লিখতেও পারো নাও পারো, কিন্তু শুধু আন্ডারলাইন দিলেই হবে, আন্ডারলাইন দ্য ফ্রেজ। তাহলে অ্যান্সার লিখবে সি ওয়াকড, সে বা তিনি হেঁটে গেলেন, উইথ হার হেড ডাউন, তার নত মস্তকে। হেড ডাউন, ডাউন মানে হচ্ছে নত বা নিচ, তার মাথাটাকে নিচ করে তিনি হেঁটে গেলেন। তাহলে উইথ হার হেড ডাউন, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে আন্ডারলাইন করবে উইথ থেকে ডাউন পর্যন্ত। নেক্সট 3 নাম্বার, হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। তিনি হচ্ছেন একজন মানুষ খুব সম্মানের, তার মানে তিনি একজন খুব সম্মানীয় মানুষ। কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য ফ্রেজটাতে আন্ডারলাইন করতে বলেছে, শুধু আন্ডারলাইন দিয়ে দিলেই হবে ফ্রেজটাতে। আমি তোমাদের এখানে ফ্রেজের নিচে আন্ডারলাইনও দিয়েছি এবং এটা কোন ধরনের ফ্রেজ সেই ফ্রেজটার নামও লিখে দিয়েছি। যেহেতু অফের দুপাশে দুটো নাউন রয়েছে এবং এটা একটা নাউন ফ্রেজ, তাহলে হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, এ ম্যান অফ গ্রেট অনার, এই অংশটা, এই পার্টটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যেহেতু ব্র্যাকেটে শুধু বলেছে আন্ডারলাইন দ্য ফ্রেজটাতে আন্ডারলাইন দিলেই হবে, ফ্রেজটাকে আন্ডারলাইন করো। তাই এ ম্যান অফ গ্রেট অনার, এই অংশটাকে আন্ডারলাইন করতে হবে, নিচে দাগ দিতে হবে। এটা একটা যেহেতু নাউন ফ্রেজ, তাই নাউন ফ্রেজ কথাটাও লিখে দিয়েছি। নাম্বার 4, সি লিভস ইন দিস এরিয়া, তিনি এই অঞ্চলে বসবাস করেন। রাইট দ্য নেম অফ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ, আন্ডারলাইন দেওয়া ফ্রেজটার নিচে আন্ডারলাইন করা ফ্রেজটার নাম লিখতে হবে। রাইট দ্য নেম, নাম লেখো। তাহলে সি লিভস ইন দিস এরিয়া, এই যে ফ্রেজটাতে আন্ডারলাইন দেওয়া আছে, এই আন্ডারলাইন দেওয়া ফ্রেজটার নাম লিখতে হবে। যেহেতু ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে তাই এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ইজ দিস ইন দিস এরিয়া, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আন্ডারলাইন দিয়ে তার নিচে প্রিপোজিশনাল ফ্রেজ কথাটা লিখতে হবে। উই স এ ট্রেন অ্যাট হাই স্পিড, আমরা একটা ট্রেন দেখলাম, মানে উঁচু গতিতে, মানে খুব বেশি গতিতে আমরা একটা ট্রেন দেখলাম, এক উচ্চ গতিতে আমরা একটা ট্রেন দেখলাম। তাহলে ডিরেকশানে কী আছে, রাইট দ্য নেম অফ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ, নিচে দাগ দেওয়া ফ্রেজের নামটি লেখো। তাহলে অ্যাট হাই স্পিড, এই যে ফ্রেজটার নিচে দাগ দেওয়া আছে, এই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে উই স এ ট্রেন অ্যাট হাই স্পিড, এর নিচে আন্ডারলাইন দেবে যেমন করে কোশ্চেনটাতে দেওয়া আছে, এবং নিচটাতে প্রিপোজিশনাল ফ্রেজ লিখে দেবে। পরের পেজে আসা যাক। দেখো
কোশ্চেন নাম্বার 6, আই টুক এ কাপ অফ টি। আই টুক এ কাপ অফ টি, টেক মানে গ্রহণ করা বা খাওয়া, টুক মানে এখানে খেলাম বা পান করলাম। আই টুক এ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করলাম। রাইট দ্য নেম অফ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ, নিচে দাগ দেওয়া ফ্রেজটার নাম লিখো। তাহলে নিচে দাগ দেওয়া রয়েছে এ কাপ অফ টি এই ফ্রেজটাতে, তাহলে এই ফ্রেজটাও দেখছি দুপাশে নাউন রয়েছে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তাই এ কাপ অফ টি এর নিচে নাউন ফ্রেজ লিখতে হবে, যেহেতু ফ্রেজটার নাম লিখতে হবে। তাহলে এ কাপ অফ টির নিচে আন্ডারলাইন করবে, তার নিচে নাউন ফ্রেজ লিখে দেবে এরকম। নাম্বার 7, হি ইজ টু উইক টু ওয়াক। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে ইনফিনিটিভের ফর্মটা কি, 2 প্লাস MV1, 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের আগে 2 থাকলেই সেই 2 সংযুক্ত ভার্বটাকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভে আন্ডারলাইন করলেই হয়ে যাবে। এখানে তোমাদের আন্ডারলাইনও করে দিয়েছি এবং তার নিচে ইনফিনিটিভও লিখে দিয়েছি, টু ওয়াক ইনফিনিটিভ। নেক্সট এক্সাম্পল, ব্রাইট সানলাইট ফিলস দ্য ফরেস্ট। উজ্জ্বল সূর্যালোক বা উজ্জ্বল সূর্যের আলো ফিলস দ্য ফরেস্ট, জঙ্গলটাকে পূর্ণ করে দেয়, জঙ্গল পূর্ণ করে দেয়। এটা কি করতে হবে, টার্ন দ্য ভার্বটাকে পরিণত করো, চেঞ্জ করো, অফ দ্য সেন্টেন্সের ভার্বটাকে চেঞ্জ করো ইনটু পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্সের ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আছে কোন টেন্সে, ফিলস প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্রাইট সানলাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অর্থাৎ ফিলের সাথে এস যুক্ত হয়েছে। এটাকে চেঞ্জ করতে হবে কিসে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা কি, সাবজেক্টের পরে MV2 দিতে হবে, ফিল্ডটা MV2 এ কী হবে, ফিল্ড, ইডি যোগ হবে। তাহলে অ্যান্সার হবে ব্রাইট সানলাইট ফিল্ড দ্য ফরেস্ট। নাম্বার 9, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট। শিক্ষক মহাশয় এটা শুনে প্রচণ্ড দুঃখ পেলেন, খুব দুঃখ পেলেন। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভে দাগ দিতে হবে, ইনফিনিটিভের নিচে দাগ দিতে হবে। তাহলে 2 প্লাস ভার্ব কোনখানে রয়েছে না, টু হিয়ার, তাহলে টু হিয়ার এখানে ইনফিনিটিভ, টু হিয়ারের নিচে আন্ডারলাইন দিয়ে দিলেই হবে। আন্ডারলাইন দিয়ে তার নিচে ইনফিনিটিভ যদি লেখা হয় তাহলে আরও ভালো, যেমন আমি লিখে দিয়েছি তোমাদের। নাম্বার 10, অ্যাজ হি ইজ ইল হি উইল নট কাম। যেহেতু সে অসুস্থ সে আসবে না। কি করতে বলেছে, রাইট দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, যে ক্লজটা নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, মানে অন্য অংশের উপর, বাক্যের যে অংশটা অন্য অংশের উপর নির্ভরশীল না হয়ে নিজেই অর্থ প্রকাশ করতে পারছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন হি উইল নট কাম, সে আসবে না, তাহলে সে আসবে না এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। আর অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ এই অংশটা নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অ্যাজ হি ইজ ইল এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট পরের পেজে আসা যাক। তাহলে ডু এজ ডাইরেক্টেডের কোশ্চেন নাম্বার হবে তো 11, কোশ্চেন নাম্বার 11 কি আছে, উই গট অন দ্য ফার্স্ট বাস দ্যাট কেম। আমরা প্রথম বাসটাতে উঠে পড়লাম যেটা এলো, দ্যাট কেম। রাইট দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে
এটা তোমরা জানো যে একটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। দ্য ফার্স্ট বাস দ্যাট কেম, তাহলে দ্যাট কেম এটা অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট হচ্ছে বাইন্ডার, দ্য ফার্স্ট বাস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্যাট কেম এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে দ্যাট কেম। এবারে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে ম্যান ক্লজ বলা হয়, সেটা হচ্ছে উই থেকে বাস পর্যন্ত। উই গট অন দ্য ফার্স্ট বাস, উই গট অন দ্য ফার্স্ট বাস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ম্যান ক্লজ। যদি পরীক্ষার খাতাতে যথেষ্ট জায়গা থাকে, এরকম পয়েন্ট করে উত্তরটা দেবে, খুব ভালো হয়। প্রিন্সিপাল ক্লজ কোলন দিয়ে নিয়ে তারপরে লিখবে প্রিন্সিপাল ক্লজ কতটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোলন দিয়ে নিয়ে লিখবে ডিপেন্ডেন্ট ক্লজ কতটা। নেক্সট 12, আই নো হু কেম হেয়ার, আমি জানি এখানে কে এসেছিল বা এখানে কারা এসেছিল। আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে কী করতে হবে, ক্লজটাতে আন্ডারলাইন দিতে বলেছে আর স্টেট করতে বলেছে, অর্থাৎ উল্লেখ করতে বলেছে এটা কোন ধরনের ক্লজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আই নো হু কেম হেয়ার, হু কেম হেয়ার একটা ক্লজ, হু কেম হেয়ার একটা ক্লজ। যেহেতু অবজেক্টের জায়গায় রয়েছে এবং অবজেক্টের জায়গায় নাউন থাকে, তাই এটা একটা নাউন ক্লজ। হুয়ের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকতো তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। তাহলে হু রয়েছে, হুয়ের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে এটা একটা নাউন ক্লজ। আই নো আমি জানি, কি জানি না, হু কেম হেয়ার কে এখানে এসেছিল। তাহলে হু কেম হেয়ার এটার নিচে আন্ডারলাইনও করতে হবে এবং ক্লজের নামও লিখতে হবে। প্রশ্ন তো তাই বলেছে যে আন্ডারলাইন দ্য ক্লজ, ক্লজে দাগ দাও, অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা আর মানে প্রকারটা উল্লেখ করো। তাহলে এটা কোন প্রকারের ক্লজ না, নাউন ক্লজ। নাম্বার 13, আই এম নট সো ফুল অ্যাজ ইউ থিঙ্ক, আই এম নট সো ফুল অ্যাজ ইউ থিঙ্ক, আমি অতটা বোকা নয় যতটা তুমি ভাবছো। তাহলে আমি খুব বোকা নয় যতটা তুমি ভাবো। আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে এই সেন্টেন্সের কোন পার্টটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারছে যে আই অ্যাম নট সো ফুল, আই অ্যাম নট সো ফুল, আই অ্যাম নট ভেরি ফুল, এই অংশটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ বা ম্যান ক্লজ। আর অ্যাজ ইউ থিঙ্ক এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাজ ইউ থিঙ্ক। তাহলে অ্যাজ ইউ থিঙ্কে আন্ডারলাইন দিতে হবে এবং এটা কোন ধরনের ক্লজ না, এটা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ ইউ থিঙ্ক এটাতে আন্ডারলাইন দেবে আর এর নিচে লিখবে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 14-এ আসা যাক। হি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, আই ওয়াজ ডুইং মাই টাস্ক, আই ওয়াজ ডুইং মাই টাস্ক। তাহলে আই ওয়াজ ডুইং মাই টাস্ক এটা আছে কন্টেন্সে, পাস্ট কন্টিনিউয়াসে। টেন্সটা ভালো করে বুঝতে হবে যেহেতু ন্যারেশন চেঞ্জ, এবং সেড রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচের ভার্বও রয়েছে পাস্ট টেন্সে। কী করতে বলেছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। তাহলে সেডটা সেডেই হবে, স্পিকার স্পিকারেই থাকবে, হি স্পিকার, হি সেড, কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসছে, যেহেতু এটা একটা রিপোর্টেড স্পিচটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট বসছে। আই চেঞ্জ হয়ে যাবে, আই বলতে স্পিকারকে বোঝায়, স্পিকার হি আছে, হি সাবজেক্টে হিয়েই থাকে। তাহলে হি ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, তাহলে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচের ভার্বও আছে পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে একটা টেন্স জাম্প করতে হবে। তাহলে ওয়াজ ডুইং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের পরে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হবে না, তারপরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী বসে, হ্যাড বিন বসে আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি মানে ডুইং। এবারে মাই টাস্ক, তাহলে মাই মানে কাকে বোঝাচ্ছে, স্পিকারকে বোঝায়, তাহলে হিয়ের পজিটিভে কী হয়, হিজ হয়। তাহলে হিজ টাস্ক,
মাই টাস্কটা হয়ে গেল হিজ টাস্ক। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো? হি সেড দ্যাট, সে বলল যে হি হ্যাড বিন ডুইং হিজ টাস্ক, সে তার কাজ করছিল। নাম্বার 15, দ্য কোচ সেড দ্য প্লেয়ার্স, কোচ মানে খেলার শিক্ষক মহাশয়, সেড টু দ্য প্লেয়ার্স খেলোয়াড়দের বলেছিলেন, ব্রেভো ইউ হ্যাভ প্লেড ওয়েল, সাবাস তোমরা খুব ভালো খেলেছো। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে অ্যান্সার কী হবে? দ্য কোচ, স্পিকার আছে, কোচেই থাকবে। এবারে যেহেতু ব্রেভো সাবাস দিচ্ছেন, তাই এক্ষেত্রে যে আমরা রিপোর্টিং ভার্বটা নিয়ে আসবো সেড টু এর জায়গায় বা সেডের জায়গায়, সেটা হবে অ্যাপলোড। তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে? অ্যাপলোডেড দ্য প্লেয়ার্স, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, দেমের জায়গাটাতে দ্য প্লেয়ার্স হবে। দেমের জায়গাটায় যেহেতু নাউন আছে দ্য প্লেয়ার্স, এটা প্লেয়ার্স করে নেবে। দ্য প্লেয়ার্স, অ্যাপলোডেডের পর কি হবে? দ্য প্লেয়ার্স হবে, দেম লেখা যাবে না, দ্য প্লেয়ার্স হবে, এই জায়গাটা প্লেয়ার্স করে নেবে। সেইং কি বলে? দ্যাট, লিঙ্কার এখানে কমা ইনভার্টেড কমার জায়গায় যে লিঙ্কারটা বসছে সেটা দ্যাট বসবে। দ্যাট ইউকে চেঞ্জ করতে হবে, ইউ সেকেন্ড পারসন এবং শ্রোতাকে বোঝায়, তাহলে শ্রোতা কে আছে? দ্য প্লেয়ার্স, এই জায়গাটা প্লেয়ার্স হবে, দ্য প্লেয়ার্স। তাহলে দ্য প্লেয়ার্সের প্রোনাউন সাবজেক্টে কি হবে? দে হবে, তাহলে ইউটা দে হলো। এবার এটা আছে প্রেজেন্ট টেন্সে, রিপোর্টেড স্পিচের ভার্ব রয়েছে প্রেজেন্ট টেন্সে, হ্যাভ প্লেড, এবং রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে হ্যাভ প্লেডটা কী হবে? হ্যাভ প্লেড প্রেজেন্ট টেন্সে, আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ধারাবাহিক পাস্ট টেন্সে পরিণত হবে, তাহলে হ্যাভ প্লেড প্রেজেন্ট পারফেক্টটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড প্লেড অয়েল। তাহলে অ্যান্সারটা হলো দ্য কোচ অ্যাপলোডেড দ্য প্লেয়ার্স, এই জায়গাটা দ্য প্লেয়ার্স করে নেবে, দ্য প্লেয়ার্স সেইং দ্যাট দে হ্যাড প্লেড অয়েল। নাম্বার 16, nowadays supply of food grains is abundant. nowadays মানে বর্তমানে বা এখন, সাপ্লাই অফ ফুড গ্রেনস মানে হচ্ছে খাদ্যশস্যের সরবরাহ, ইজ অ্যাবান্ডেন্ট মানে প্রচুর মানে একটা প্রাচুর্য রয়েছে, প্রচুর পরিমাণে বর্তমানে খাদ্যশস্যের সাপ্লাই হয়, খাদ্যশস্যের সাপ্লাই বর্তমানে প্রচুর। তাহলে এই অ্যাবান্ডেন্টের কী করতে হবে? রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য বোল্ড ওয়ার্ড। তাহলে এটা বোল্ড একটু মোটা করে লেখা আছে, এটার অ্যান্টোনিম লিখতে হবে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে অ্যাবান্ডেন্টের অপোজিট ওয়ার্ড কী হবে? শর্টেজ, ঘাটতি হওয়া বা কমে যাওয়া, অভাব দেখা। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট ইজ শর্টেজ। এখানে শুধু শর্টেজও লেখা যেত, ধরুন সুন্দর করে যদি বলা যায় আরও ভালো, যে অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম হচ্ছে শর্টেজ। এবারে নেক্সট পেজে আসা যাক। আচ্ছা 17, আই শ হিম ইন দ্য মার্কেট, আমি তাকে মার্কেটে দেখলাম, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে হিম অবজেক্ট আছে, সাবজেক্ট করো হি হবে। এবারে শ মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী আসে? ও আজ আসে, ম্যান ভার্বের 3 নম্বর সিন হবে, তাহলে হি ওয়াজ সিন। এবারে প্লেসটা কী আছে? ইন দ্য মার্কেট। এবারে আই সাবজেক্ট আছে, কী হবে? প্যাসিভ ভয়েসে, সেটা বাই মি হবে, আই অবজেক্টে কী হয়? মি হয়, তাহলে হি ওয়াজ সিন ইন দ্য মার্কেট বাই মি। ঠিক আছে। এবারে 18, ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম,
ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম, কত নম্বর পেজে ছিল, ব্যাক হয়ে গেছে, সরি। এলো না পেজটা, চলে এসছে। ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম, তুমি কি অঙ্কটা সমাধান করলে, এটা বলেছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা ডিড আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে এসনো টাইপ কোশ্চেন, তাহলে অ্যান্সারটাকেও করতে হবে এসনো টাইপ কোশ্চেনে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের এসনো টাইপ কোশ্চেন। তাহলে ডু ডাজ ডিড আমরা জানি পেসিভ ভয়েসে বসে না, তাহলে ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সের পেসিভ ভয়েসে কী হয়, ওয়াজ অথবা ওয়ের আছে অক্সিলারি হিসাবে। তাহলে ওয়াজ অথবা ওয়ের কে সাবজেক্ট হবে পেসিভ ভয়েসে, দ্য সাম, অঙ্ক সাবজেক্ট হবে দ্য সাম, সামের সাথে ওয়ের বসে না, ওয়াজ বসে, তাই ওয়াজ হলো, ওয়াজের সাথে দ্য সাম বসলো সাবজেক্ট। এবারে মেন ভার্ব, যেহেতু এটা একটা ইয়েসনো টাইপ কোশ্চেন, লাস্টে ফুল স্টপ হবে না, এটা কোশ্চেন মার্ক হবে, লাস্টে কোশ্চেন মার্ক হবে, যা লেখা যাচ্ছে না, তোমরা এই ফুল স্টপটাকে কোশ্চেন মার্ক করে নেবে, এটা একটা মিস্টেক হয়ে গেছে। তাহলে ওয়াজ দ্য সাম, তাহলে ওয়ান অক্সিলারি হলো, সাবজেক্ট হলো, এবার মেন ভার্ব পেসিভ ভয়েসে কী হয়, MP3 হয়ে বসে, থার্ড ফর্মটা বসে, তাহলে ওয়ার্ক আউটকে থার্ড ফর্ম করতে গেলে ইডি যুক্ত করে করা হয়, ওয়ার্কড আউট। তাহলে কি হলো অ্যান্সারটা, ওয়াজ দ্য সাম ওয়ার্কড আউট বাই ইউ। তাহলে বাই ইউ, বাইয়ের পরে কী হয়, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে সেটা এখানে অবজেক্ট হয়, তাহলে ইউ সাবজেক্টের ঘরেও ইউ হয়, অবজেক্টের ঘরেও ইউ হয়, এবং ইউর পরের ফুল স্টপটাকে তোমরা কোশ্চেন মার্ক করে নেবে, যেহেতু এটা একটা ইয়েস নো টাইপ কোশ্চেন। নেক্সট 19, সোমা ইজ অ্যাজ গুড অ্যাজ রাধা, সোমা রাধার মতোই ভালো, মানে সোমা যতটা ভালো রাধা অতটা ভালো। চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ করো, তাহলে যেহেতু এখানে দুজনের কথা উল্লেখ আছে, সোমা আর রাধা, এটা কখনোই সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা যাবে না, তাই কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে কেমন করে চেঞ্জ করি না, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি যদি করি, তাহলে সাবজেক্ট যেটা রয়েছে সেটা অবজেক্টের দিকে আসবে, অবজেক্টের দিকে যেটা রয়েছে সেটা সাবজেক্টের দিকে আসবে, অর্থাৎ বাঁ দিকের বস্তুটা আসবে ডান দিকে, ডান দিকের বস্তুটা যাবে বাঁ দিকে। তাহলে রাধা পরে ছিল, রাধাকে আগে আনতে হবে, সোমা আগে ছিল, সোমাকে পরে নিয়ে যেতে হবে। আর ভার্বটা ইজ পজিটিভ যদি থাকে ভার্বটা, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, যদি নেগেটিভ থাকে পজিটিভ করতে হবে, আর পজিটিভ যদি থাকে তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে দেখা যাক কি হলো, এদিকে সোমা ওইদিকে রাধা, তাহলে রাধা আসবে এদিকে, তাহলে রাধা ইজটা কি হলো, ইজ নট হলো, রাধা ইজ নট। এবারে অ্যাজ বসেছিল পজিটিভ ডিগ্রির জন্যে, তাহলে অ্যাজের ব্যবহার তো হবে না, কম্পারেটিভ ডিগ্রি বসবে। এবারে গুড বেটার বেস্ট, তাহলে আমরা করতে যাচ্ছি কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে গুডটা হবে বেটার। তাহলে কি হলো, রাধা ইজ নট, ভার্বটা ইজ ছিল পজিটিভ, সেটাকে নেগেটিভ করতে হলো, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, তাহলে রাধা ইজ নট বেটার, সরি আরেকটা মিস্টেক রয়েছে, এটা দ্যাট হবে না, দেন হবে, THAN, এটা তোমরা করে নেবে দেন, এই যে দ্যাটের ব্যবহার রয়েছে এখানে, এটা দেন করে নেবে, THAN দেন, এটা দেন করে নেবে। তাহলে রাধা ইজ নট বেটার দেন সোমা, সোমার তুলনায় রাধা কম ভালো নয়, মানে বেশি ভালো নয়, রাধা বেশি ভালো নয় সোমার চেয়ে। মানেটা হবে কীরকম, রাধা ইজ নট বেটার দেন সোমা, মানে সোমার চেয়ে রাধা বেশি ভালো নয়, তার মানে হচ্ছে রাধা এবং সোমা, রাধা যতটা ভালো সোমাও অতটাই ভালো। নেক্সট 20 নম্বর, দ্য বয় ইজ টু পুয়ার টু বাই এ নিউ বুক, ছেলেটি খুবই গরিব একটা বই কেনার জন্যে, টু বলতে এখানে ভেরি, ছেলেটা খুবই গরিব একটা বই কেনার জন্যে, এটাকে কি করতে হবে, মেক ইট নেগেটিভ,
আচ্ছা, যদি টু আর টু এর ব্যবহার থাকে এবং নেগেটিভ করতে হয়, তাহলে এই টু এর জায়গায় টি ডবল ও এই টু এর জায়গায় শো বসাতে হবে। বাকি আগে যা থাকবে বসে যাবে। দ্য বয় ইজ টু এর জায়গায় শো, তারপরে পুয়ার আছে, পুয়ার বসালে তারপরে যে টিও টু রয়েছে, যে ইনফিনিটিভের টু, এই টু এর জায়গায় একটা দ্যাট আসবে, তারপরে সাবজেক্টের প্রোনাউন বসবে। কি বলছি, এই টু এর জায়গায় কি বসবে, টু এর জায়গায় একটা দ্যাট আনবে, তারপরে সাবজেক্টের প্রোনাউনটাকে নিয়ে আসবে। দেখো হি করা হয়েছে, দ্য বয়ের প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন হি হয়েছে, মানে দ্য বয়ের যে প্রোনাউন সাবজেক্ট ফর্মটা নিয়ে আসবে। তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট আনবে। তাহলে এখানে কিসের ব্যবহার আছে, দেখো ইজের ব্যবহার আছে। তাহলে ইজ মানে আমরা জানি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে এটাকে কি করতে হবে, ক্যান নট করতে হবে, ব্যাস। তাহলে টু এর জন্যে কি বসলো, টু এর জন্যে দ্যাট বসলো, তারপরে সাবজেক্টের প্রোনাউনটা বসলো, তারপরে ক্যান নট বসলো, তারপর যা আছে তাই, যা আছে বাকিটা পুরো বসিয়ে দেবে। টু এর পরে বাই এ নিউ বুক আছে, তাহলে বাই এ নিউ বুক, তার মানেটা হলো দ্য বয় ইজ সো পুয়ার, ছেলেটা হচ্ছে এত গরিব, দ্যাট হি ক্যান নট বাই এ নিউ বুক, যে সে একটা নতুন বই কিনতে পারে না। 21 নাম্বার 21, আই নো দ্য ম্যান ফ্রম মাই চাইল্ডহুড, হি লিভস এট বাগমুন্ডি। তাহলে এটা কি করতে বলেছে, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে বলেছে, দুটো সেন্টেন্স আছে, তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের মিল খুঁজবো। তাহলে এই সেন্টেন্সে যাকে দ্য ম্যান বলা হচ্ছে সেটাই পরের সেন্টেন্সে হি বলা আছে। তাহলে হি এর কাছ থেকে কি করব, হি এর কাছ থেকে বাইন্ডার বের করব। হি যেহেতু সাবজেক্ট এবং ব্যক্তি কি বেরোবে, হু বেরোবে, ওর হুকে নিয়ে বসাবো এর সাথে যার মিল আছে তারপরে। তাহলে এর সাথে মিল আছে দ্য ম্যানের, তাহলে ম্যানের পরে বসলো হু। এবারে বলেছি অ্যান্সারটা শুরু করবে যেখানে বাইন্ডার বসতে যাচ্ছে, যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা যেভাবে শুরু হয়েছে সেইভাবে তোমরা উত্তরটা শুরু করবে। তাহলে আই নো দ্য ম্যান, তারপরে হবে হু বাইন্ডার, হু লিভস এট বাগমুন্ডি, তারপরে ফ্রম মাই চাইল্ডহুড। এবারে দেখো ফ্রম মাই চাইল্ডহুডটা হয়ে যাচ্ছে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের পরের পার্ট হয়ে যাচ্ছে এবং তাতে ভার্ব নেই, অর্থাৎ ম্যান ক্লজের যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি অ্যাডজেক্টিভ ক্লজের পরে থাকে তাহলে কিন্তু ওটা রাখা যাবে না, ওটাকে ম্যান ক্লজের একদম শুরুতে নিয়ে আসতে হবে। তাই এখানে কি করা হয়েছে, ফ্রম মাই চাইল্ডহুডকে একদম ম্যান ক্লজের প্রথমেই নিয়ে আসা হয়েছে। ফ্রম মাই চাইল্ডহুড আই নো দ্য ম্যান হু লিভস এট বাগমুন্ডি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। অ্যান্সারটা হবে ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকেই, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি বা চিনি, হু লিভস এট বাগমুন্ডি। তাহলে কী করে বুঝতে পারবে যে আমার অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক আছে না, হু যে বাইন্ডারটা রয়েছে তার অ্যান্টিসিডেন্ট ঠিক আছে কি না। অ্যান্টিসিডেন্ট হচ্ছে এর সাথে যার মিল ছিল দ্য ম্যানের, তাহলে ম্যান হুয়ের আগেটাই রয়েছে। তাহলে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হু লিভস এট বাগমুন্ডি, যে বাগমুন্ডিতে বসবাস করে। তাহলে হু লিভস এট বাগমুন্ডি এটাতে আন্ডারলাইন করবে এবং নিচে লিখে দেবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট 22, অনলি হি ক্যান ডু দিস, কেবলমাত্র সে এটা করতে পারে, মেক ইট নেগেটিভ। তাহলে অনলি যদি থাকে তাহলে কি করবে, অনলি থাকলে অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করা যায়। তাহলে নেগেটিভ ওয়ার্ড নান পেলাম, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে অনলির পরিবর্তে নান বাট, তারপরে যা আছে সেটা নামিয়ে দেবে, হি ক্যান ডু দিস। তাহলে নান বাটের পরে কি আছে, হি ক্যান ডু দিস। তাহলে অ্যান্সার হবে অনলির পরিবর্তে নান বাট হি ক্যান ডু দিস, মানে সে ছাড়া
কেউই এটা করতে পারে না, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। 23 as soon as the teacher entered the classroom the students became silent. As soon as the teacher entered the classroom, the students became silent. as soon as দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় মাঝখানে একটা কমা দেখতে পাবে। তাহলে এটা কি করতে বলেছে? মেক ইট নেগেটিভ, নেগেটিভ করতে বলেছে। as soon as যদি থাকে তাহলে as soon as এর পরিবর্তে no sooner did বা no sooner had বসে। যদি no sooner did ব্যবহার করা হয় তাহলে ডিডের পরে আমরা জানি MV1 বসে, তাই MV1। এবারে ডিডের জায়গায় তোমরা যদি হ্যাড ব্যবহার করো তাহলে হ্যাডের সাথে কি বসে? হ্যাডের সাথে MV3 বসে, হেডের সাথে MV3 বসে। তাহলে এই জায়গাটা MV3 করতে হবে। নো সোনার ডিড, অ্যাজ সুন এজের জায়গায় কী করা হলো? নো সোনার ডিডের ব্যবহার করা হলো। তারপরে অ্যাজ সুন এজের পরে কি আছে? দ্য টিচার আছে, দ্য টিচার বসানো হলো। এবারে এন্টারড, ইডি যুক্ত ভার্বটাকে শুধু এন্টার করা হলো। কেন না? ডিডের সাথে আমরা জানি ডু ডাজ ডিডের সাথে কি বসে না? ম্যান ভার্বের 1 নম্বর রূপ বসে, তার সাথে কোনো কিছু যুক্ত থাকে না। তাহলে এন্টারের পর কি হলো? দ্য ক্লাসরুম, দ্য ক্লাসরুম। এবারে কমার জায়গায়, কমা যেখানে থাকবে তার জায়গায় দেন বসবে। এবারে দেনের পর কমার পরে যে পার্টটা থাকে, যে অংশটা থাকে, বাকি অংশটা পুরোটা নামিয়ে দিতে হয়, ওখানে আর কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যাজ সুন এজের জায়গায় কি লেখা হলো? নো সোনার ডিড লেখা হলো, নো সোনার ডিড। তারপরে দ্য টিচার রয়েছে, টিচার আছে। এন্টারডের জায়গায় এন্টার হলো। দ্য ক্লাসরুম কমার জায়গায় দেন হলো। তারপরে যা রয়েছে বাকি পার্টটা সেটা নামিয়ে দিতে হবে। বোঝা গেল? নেক্সট পরের পেজে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আরেকটা উদাহরণ দেখা হয়েছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিভাবে করতে হবে? অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স, আগে করেছিলাম এন্টার্ড দিয়ে, এটা করা আছে এন্টার। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। মেক ইট নেগেটিভ, মেক ইট নেগেটিভ। তা অ্যাজ সুন এজের জায়গায় কি বললাম? অ্যাজ সুন এজের জায়গায় নো সোনার ডিড অথবা হ্যাড, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে ডিড অথবা হ্যাড বসবে না। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এন্টার্স, তাই এখানে ডু অথবা ডাজের ব্যবহার করতে হবে। তাহলে টিচারের সাথে কি বসবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ডু বসতে পারে না, তাই ডাজ। তাহলে নো সোনার ডাজ দ্য টিচার এন্টার্সের এস, একটু আগেই বললাম যে ডু ডাজ ডিডের পর যে ভার্বটা বসে সেটার সাথে কোনো কিছুই যুক্ত থাকবে না, রুট ফর্মটা হবে, অর্থাৎ MV1 প্রেজেন্ট ফর্ম। তাহলে নো সোনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, কমার জায়গায় কি বললাম? দেন লিখতে হবে। দেন লেখার পর বাকি পার্টটা যেমন থাকবে পুরোটা নামিয়ে দিলেই হয়ে যায়। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো? নো সোনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। লাস্ট নাম্বারটা শো করছে না, 25। 25 হু ডাজ নট নো স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে কেনা জানে বা কেনা চিনে। মেক ইট অ্যাফার্মেটিভ, এটা পজিটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, তার মানে এই নট ওয়ার্ডটা থাকবে না। তাহলে হু ডাজ নট নো স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে কেনা জানে, এর অর্থই হচ্ছে স্বামী বিবেকানন্দকে প্রত্যেকে জানে। তাই এই ধরনের বাক্যের